আরে মা, তোমার মনে হয় আমি তোমার বউয়ের সাথে ঝগড়া করব, তোমার বউ আমার সাথে ঝগড়া করবে, আর এই 15 দিনে আমাকে যে কি অবস্থা করবে তা আমি একটু একটু বুঝতে পারছি। মা দেখছেন আপনার ছেলে আমাকে কি বলল, আমি নাকি ঝগড়া করি। এই বলে নিহা ন্যাকা কান্না করা শুরু করলো। তখন ইফতির মা বলল, আমি জানি না কে ঝগড়া করে, তুমি তো লক্ষ্মী একটা মেয়ে, তুমি ঝগড়া করতেই পারো না। যদি তোমাকে ও কিছু বলে তো আমাকে ফোন করে বলবা, তারপর আমি ওকে দেখবো আর শুনবো। যদি আমি শুনছি যে তুই আমার বৌমাকে তোর বাইকে করে নিয়ে যাস নাই আর নিয়ে আসিস নাই, তবে তোর সব বন্ধ করে দিব। আরে আমি নিয়ে আসবো, যদি তার কোনো সমস্যা না থাকে। আম্মু আমার কোনো সমস্যা নাই, আর ও উল্টোপাল্টা কিছু করলে আমি তোমাকে সব বলবো ফোন করে। ইফতির খাবার খাওয়া শেষে তাই সে হাত ধুয়ে ওপরে চলে আসলো আর বলতে লাগলো, আমার মা বাবা আর আমাকে সাপোর্ট না করে অন্য কাউকে করে, ভালো, খুব ভালো। এরপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো তার অফিসের সময় হয়ে গেছে। ইফতি রেডি হয়ে নিহার জন্য অপেক্ষা করতে লাগলো। নিহা আসলো, এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে যেতেই দেখে সবাই দাঁড়িয়ে আছে। ইফতি গিয়ে সবাইকে গাড়িতে উঠিয়ে দিল, আর নিহা সবাইকে জড়িয়ে ধরে মিথ্যা কান্না শুরু করলো, যা দেখে ইফতির খুব রাগ হচ্ছে। সবাই নিহাকে বলে যাচ্ছে যে নিজের খেয়াল রাখিস, কিন্তু ইফতিকে কেউ বলছেই না নিজের খেয়াল রাখিস। শুধু রিয়া ইফতিকে বলল, ভাইরে, আমি জানি এই কয়দিন তোর ওপর দিয়ে কি যাবে, তুই একটু দেখে শুনে থাকিস আর নিজে ভালো থাকিস। ইফতি রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুই ছাড়া আমাকে আর কেউ বুঝতে চায় না, শুধু তুই আমাকে বুঝিস, তুইও নিজের খেয়াল রাখিস। এই বলে ওকে গাড়িতে উঠিয়ে দিল। রিয়াকে ইফতির আব্বু আম্মুর চলে যাচ্ছে। এর মধ্যেই নিহা বলে উঠল, এই যে একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখো, দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে ইফতি বাইক বের করে নিয়ে আসলো। ইফতিকে দেখে নিহা বলল, যদি তুই ব্রেক করিস তাহলে আমি আম্মুকে মিথ্যা বলে তোকে বাড়ি ছাড়া করব। ঠিক আছে, মনে আছে, এবার উঠে আমাকে রক্ষা করেন। নিহা উঠল, ওকে নিয়ে যাওয়া শুরু করলো। ইফতি আজকের জ্যাম তার উপরে অনেক লেট হয়ে যাচ্ছে, এই জন্য ইফতি অনেক জোরে বাইক চালালো। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসলো ভার্সিটিতে। নিহাকে নামিয়ে ইফতি বলল, জান, আমি আজকে অফিসে যাচ্ছি, তাই যদি 1টার মধ্যে না আসি তাহলে একটা কল দিও, কেমন? এই বলে একটা ফ্লাইং কিস দিয়ে চলে গেল ইফতি। নিহা ইফতির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তখন ইফতি বাইক থেকে নেমে কলেজের বাগানের মধ্যে থেকে একটা গোলাপ নিয়ে নিহার সামনে বসে ফুলটা ওর দিকে ধরে অনেক জোরে চিৎকার করে বলল, নিহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ নিহা, আই লাভ ইউ সো মাচ। এটা দেখে নিহা অবাক। নিহা ভাবতেই পারেনি ইফতি এমন কিছু করে বসবে। তারপর ইফতির চিৎকার শুনে অনেক ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আর ইফতি যেহেতু অনেক পাঁচি, তাই ভার্সিটির প্রায় সবাই তাকে কম বেশি চিনে। নিহা বুঝতে পারছে না এখন সে কি করবে, কারণ এত লোকের মধ্যে যদি ইফতিকে একটা থাপ্পড় দেয় তাহলে ইফতির মান সম্মান চলে যাবে। নিহা ভাবতে লাগলো সে কি করবে, কিন্তু ইফতি জানে নিহা এখন কি করবে। নেহা এখন ইফতির হাত থেকে ফুলটা নিবে। ফুলটা নিয়ে প্রথমে একটু নেড়ে দেখবে, তারপর তার দিকে তাকিয়ে হারামিমারকে একটা হাসি দিবে। হাসিটা দেওয়ার পরে ফুলটা ফেলে দিবে। তারপর ইফতির মুখের উপরে ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে ইফতি এইসব ভাবছে আর মনে মনে বলছে, তুমি যত কিছুই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেও আমাকে ভালোবাসতেই হবে। কিন্তু ইফতির সব ভাবনা নিহা ভুল করে নিহা ইফতির হাত থেকে ফুলটা নিয়ে ফুলের উপরে নিহার ঠোঁট দিয়ে কয়েকটা চুমু দিল। ইফতি শুধু হাঁ করে তাকিয়ে আছে। এটা সত্যি নাকি সে স্বপ্ন দেখছে? ইফতি চোখ ঢলতে ঢলতে লাগলো। তারপর আবার তাকালো নিহার দিকে, দেখলো হ্যাঁ, নিহা যা করেছে সেটা বাস্তব। এরপর নিহা ইফতির মতো চিল্লাতে বলতে লাগলো, আমিও তোমাকে ভালোবাসি আমার স্বামী, আই লাভ ইউ টু মাই সুইট হাজব্যান্ড। নিহা চিল্লিয়ে এটা বলতেছে ইফতির বিশ্বাসই হচ্ছে না। তার মানে নিহার মনেও ইফতির জন্য একটু জায়গা আছে। এটা শুনে ইফতি আর পাইকে। ইফতি গিয়ে নিহাকে জড়িয়ে ধরল। নিহা এটার জন্য প্রস্তুত ছিল না। ইফতি নিজের বুকের মাঝে নিহার মাথাটাকে ধরে রাখলো। ক্যাম্পাসের সবাই হাততালি দিচ্ছে তাদের দেখে। ইফতি তো আজ মহা খুশি, কিন্তু নিহা ইফতিকে স্বামী হিসাবে মানে না। এখানে শুধু ইফতিকে কিছু বলল না, ইফতির আব্বুর মান সম্মানের জন্য। রাতে ইফতির অবস্থা খারাপ করে দিবে এটা তো নিশ্চিত।
কিন্তু ইফতি নিচের দিকে তাকাতেই অবাক, কারণ নিহা তাকে যেভাবে জড়িয়ে ধরে আছে তাতে মনে হচ্ছে যে সত্যি সত্যি নিহা ইফতিকে স্বামী বলে মেনে নিয়েছে। ইফতির বুকের উপরে মাথা রেখে চোখ বন্ধ করে রাখছে আর একদম ছোট্ট বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরে আছে। ইফতি এটা দেখে অনেক খুশি হয়েছিল, কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ রাখতে পারলো না। মনে পড়ল নিহা তাকে কখনো ভালোবাসতে পারে না, হয়তো সবার সামনে তাকে অপমান করতে চায় না, তাই ইফতির সাথে অভিনয় করতেছে। কিন্তু ইফতি ওকে বুক থেকে সরিয়ে দিচ্ছিল না, কারণ ইফতি যে ওকে অনেক ভালোবাসে, যার কারণে নিহা বুকে থাকতে ইফতির অনেক ভালো লাগছিল। সে জানে নিহা সত্যিভাবে কখনো তাকে জড়িয়ে ধরবে না, তাই অভিনয় করেও যদি জড়িয়ে ধরে তাও তো ইফতি নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারবে। এভাবে অনেকক্ষণ থাকার পর ইফতি বলল, নিহা, আমাকে তো অফিসে যেতে হবে, আমার তো লেট হয়ে যাচ্ছে। এটা বলতেই নিহা ইফতিকে ছেড়ে দিল আর লজ্জায় মাথা নিচের দিকে করে বলতে লাগলো, ঠিক আছে যাও, ভালোভাবে যাবা, আর আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব। এই কথাটা শুনে ইফতি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে নিহা তার ভালো থাকা নিয়ে ভাবছে। এটা ভেবে সে অনেক খুশি হলো আর বাইকে উঠে পড়ল। সারা পথ শুধু নিহাকে নিয়েই ভাবতে ভাবতে অফিসে আসলো। ইফতি সে এখনো ধোঁয়াশার মধ্যে আছে, এটা সত্যি নাকি মিথ্যা। অফিসে আসতেই দেখে এত কাজ পড়ে আছে, ম্যানেজারের কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে কাজে লেগে পড়ল ইফতি। কিন্তু কাজে মন লাগাতে পারছিল না, শুধু নিহার কথাই মনে পড়ছিল। নিহার লাস্টের কথা বলা কথাগুলো ইফতির কানে বাজতে লাগলো। খুব খুশি লাগছিল তার যে নিহা তাকে নিয়ে ভাবে আর তাকে মনে হয় স্বামী হিসাবে মেনে নিয়েছে। কিন্তু তার আশায় থেকে গেল। একটু পরে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিহাকে কল করেই ফেলল। বউ, কি করো? জানিস না এখন কি করার কথা? আর আমাকে কেন কল করলি বল? কেন, আমি কি কল করতে পারি না নাকি? নিজের বউকে কল করতে কি কোনো কারণ লাগে? না, পারিস না, তোর কোনো অধিকার নাই আমাকে কল করার। আর কে তোর বউ? আমি তোমার স্বামী, আর আমার সব অধিকার আছে। আর তুমি আমার বউ। আমি তোকে স্বামী হিসেবে মানি না আর কোনোদিন মানবও না। হ্যাঁ, আমি তোর বউ, শুধু কাগজে কলমে, কিন্তু মন থেকে না। তাহলে সকালে ক্যাম্পাসে আমার প্রপোজাল গ্রহণ কেন করলা, আর আমাকেই বা কেন জড়িয়ে ধরলা? ওটা তো একটা অভিনয় ছিল মাত্র, কারণ তোর বাবা আমার আর তোর পেছনে লোক লাগিয়েছে আমাদের সম্পর্ক ঠিক নাকি মিথ্যা সেটা দেখার জন্য। আর ওখানে তোর বাবার লোক ছিল, তাই একটু নাটক করলাম। এটা শুনে ইফতি আকাশ থেকে পড়ল আর বলল, ও ও, কিন্তু আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, কিন্তু এখন দেখছি না। স্বামী? আর তোকে? তোর মতো ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নিব? এটা তোর স্বপ্নই থেকে যাবে। তোর মতো ছেলেকে স্বামী হিসেবে মানার আগে নিজে গলায় দড়ি দিয়ে ওপারে চলে যাব। তুমি যে এত ভালো অভিনয় করতে জানো তা জানা ছিল না। তোমাকে তো অস্কার দেওয়ার দরকার তোমার অভিনয়ের জন্য। যাই হোক, আমাকে তো স্বামী হিসেবে মানবে, কিন্তু মনে রেখো, এই ছেলে, এই ইফতির একটু ভালোবাসা পাওয়ার জন্য তুমি পাগল হয়ে যাবে, পাগলের মতো খুঁজবে। কিন্তু আফসোস, সেদিন আমাকে কোথাও খুঁজে পাবে না, কারণ আমি সেদিন তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোর জন্য পাগল হব আমি? হাসালি তুই। এই নিহার এত দুর্দিন আসবে না যে তোর মতো ছেলের জন্য পাগল হব। সেটা সময় বলে দিবে। যাই হোক, খাবারটা খেয়ে নিও। তুই বললেও খাবো আর না বললেও খেয়ে নিব। এইসব ন্যাকামো আমার আর একদম ভালো লাগে না। ফোন রাখ। এই বলে ফোনটা কেটে দিল নিহা। কলটা কেটে দিয়ে নিহা হাসতে লাগলো আর ভাবতে লাগলো, আমি নাকি ওর জন্য পাগল হয়ে যাব। দিবা স্বপ্ন দেখা মানুষ মনে হয় এদেরকেই বলে। এটা ভেবে আরও বেশি হাসতে লাগলো যে, আর এইদিকে ইফতি ভাবতে লাগলো কিভাবে কি করা যায়। তার নিজের মধ্যেই একটা জেদ কাজ করতে শুরু করে দিল যে কিভাবে নিহাকে ইমপ্রেস করা যায়। ভাবতে ভাবতে মনে পড়লো যে কাজ এখনও অনেক পড়ে আছে, আবার নিহাকে নিয়েও তো বাড়ি ফিরতে হবে, নইলে তার আব্বুকে বলে ইফতির 12টা বাজিয়ে দিবে। তাই ইফতি দুপুরে খাবার না খেয়ে কাজ করতে শুরু করলো। 1:30টার দিকে অফিস থেকে বের হয়ে ক্যাম্পাসে আসলো। এসে দেখলো নিহা দাঁড়িয়ে আছে। ইফতি যেতেই বাইকের পিছনে উঠলো। ইফতিও বাইক অনেক স্পিডে চালাতে লাগলো। হঠাৎই সামনে থেকে একটা ট্রাক আসলো। ইফতি সেটা দেখে একটু ভয় পেয়ে গেল, তাই ব্রেক করলো। ইফতি আচমকা ব্রেক করাতে নিহা নিজেকে সামলাতে পারলো না। ইফতির পিঠের সাথে লেপটে গেল আর ইফতির কাঁধে হাত দিয়ে চেপে ধরলো।
এটা হওয়াতে ইফতির উপর দিয়ে একটা বড় ধরনের ঘূর্ণিঝড় বয়ে গেল। তার বুকের ভিতর দিয়ে 420 ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল। মনে হলো যেন ইফতি একটা শক খেলো। এমন সময় নিহা ইফতিকে বাইক থামাতে বলল। ইফতিও থামালো। নিহা বাইক থেকে নেমে ইফতির সামনে আসলো। ইফতি তাকে দেখেই তো ভয় পেয়ে গেল। নিহা একদম টমেটোর মতো রেগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবে। এমন সময় ঠাস ঠাস করে কয়েকটা শব্দ হলো। ইফতি কিছু বুঝে ওঠার আগেই নিহা তার মুখের উপরে 4টা থাপ্পড় মেরে দিল। ইফতি মুখে হাত দিয়ে বাইকের উপরে বসে আছে আর ভাবতেছে তাকে কেন চড় মারলো। ইফতিকে দেখে আশেপাশের সবাই হাসতে লাগলো। এটা দেখে ইফতির খুব কষ্ট হলো। তাকে সবার সামনে এত বড় অপমান করলো। ইফতি জিজ্ঞাসা করলো, কেন আমাকে চড় মারলেন? ওই, তোকে আমি কি বলছিলাম সকালে? কি বলছিলেন মনে নাই। আমি তোকে বলছিলাম না যে কোনো মতেই বাইক ব্রেক করবি না? তো বাইক ব্রেক কেন করলি? ব্রেক করলে খুব মজা লাগে, তাই না? এখানে মজার কি হলো? আর সামনে দিয়ে ট্রাক আসতেছিল, আমরা অ্যাক্সিডেন্ট করতে পারতাম, সেই জন্য ব্রেক করছি। এখানে মজার কি হলো? অ্যাক্সিডেন্ট হলে আমরা মারাও যেতে পারতাম। তুই ব্রেক কেন করলি বল? অ্যাক্সিডেন্ট হয়ে তুই মরলে আমার আরো ভালো হতো, আমার জীবন থেকে আপদটা দূর হতো। যত সব। সত্যি আমি বললে আপনার ভালো হবে? সাদা শাড়ি তো পরতে পারবেন। তুই মরলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। আর সাদা শাড়ি আমি পরবো, তাও আবার তোর জন্য? নো ওয়ে। যেদিন থাকবো না সেদিন বুঝবেন। যাই হোক, বাইকে ওঠেন। নিহা বাইকে উঠল। দুজন বাড়িতে আসতে লাগলো। আজকের ঘটনার জন্য ইফতি খুব কষ্ট হচ্ছে। সে মরলে নাকি নিহার ভালো হবে। নিহার মতো খুশি কেউ হবে না। ইফতি তাহলে এত খারাপ আর তাকে এত ঘৃণা করে নিহা? কিন্তু ইফতি তো খারাপ না, সে তো শুধু নিহার চাকরিটা বাঁচাতে চাইছিল। কিন্তু সে কি জানতো যে এমন কিছু হয়ে যাবে? কিন্তু ইফতি খুশি হয়েছিল কারণ সে নিহাকে ভালোবাসতো। এরই মধ্যে তারা বাসায় চলে আসলো। বাসায় এসে নিহাকে নামিয়ে দিয়ে আবার অফিসে চলে গেল ইফতি অফিসে এসে ভাবতে লাগলো কিভাবে কি করা যায়। তাকে যা করতে হবে, এই 14 দিনের মধ্যে যা করার করতে হবে। ইফতি এই 14 দিন চেষ্টা করবে, তারপর যা হয় দেখা যাবে। ইফতি এইসব ভাবছে। এমন সময় ইফতির আব্বু কল আসলো। ইফতি কল দেখেই বুঝে নিল নিহা ওর নামে কিছু বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে, তাই বেশি দেরি না করে কলটা ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ লাগলো কেন কল ধরতে? এই একটু কাজ করতেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। দুপুরের নাস্তা করছো? না, মানে করি নাই। আপনি করেছেন? আমি করছি। তুমি কেন করো নাই? আর তোমাকে কি বলে এসেছিলাম? এমনি ভালো লাগে নাই তাই করি নাই। আর আপনি যা বলে গেছেন তাই আমি করতেছি। আপনি আমাকে যেভাবে যে কাজ করতে বলে গেছেন, আমি সেই কাজগুলো সেই রকমই করতেছি। তাই নাকি? নিহার সাথে কি হয়েছে? কই কিছু হয় নাই তো। আমি এই তো 30 মিনিট আগে নিহাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসলাম। মিথ্যা বলতেছিস কেন? কই মিথ্যা কথা বললাম? আমি ওকে ক্যাম্পাস থেকে বাড়িতে দিয়ে আসলাম। না, তুই ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসিস নাই, মাঝ রাস্তায় ওকে নামিয়ে দিয়েছিস আর বলেছিস চলে যেতে। আর বেচারি এত কষ্ট করে রান্না করেছে, তোকে খাবার খেয়ে অফিসে আসতে বলেছে, তুই খাবার কেন খেলি না? এইসব মিথ্যা। আমাকেও খেতে বলেই নাই, আর আমি ব্রেক করাতে আমাকে। ইফতির মুখ থেকে কথা কেড়ে নিয়ে তার আব্বু বলতে লাগলো, চুপ মিথ্যাবাদী। আবার আমার কাছে কোনো মিথ্যা বললে বা নিহা তোর নামে কোনো অভিযোগ দিলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব, মনে রাখিস। আচ্ছা বলেন তো, আমি আপনার ছেলে নাকি নিহা আপনার মেয়ে যে আপনি আমাকে বিশ্বাস না করে নিহাকে বেশি বিশ্বাস করতেছেন? আমার কোনো কথার তো আপনাদের কাছে দাম নাই। কেন এমন বলেন? আমি আপনার ছেলে, আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব বলেন? তোর মতো কুলাঙ্গারের কথা আমরা কেন বিশ্বাস করব? আর শোন, আমি যদি আবার শুনি তুই নিহার সাথে উল্টাপাল্টা কিছু করেছিস তো বুঝতেই পারছিস। একদিন বুঝবেন আমি সৎ ছিলাম। এই বলে কল কেটে দিল ইফতি। নিহার উপর খুব রাগ হলো তার, কিন্তু রাগটা কন্ট্রোল করে নিল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সেও কাজ শেষ করে বাড়ির জন্য বের হয়ে গেল। বাইকটা নিয়ে আসার সময় কয়েকটা গোলাপ ফুল আর আইসক্রিম নিয়ে আসলো নিহার জন্য। ইফতি সে দরজাটার নক করলো। নিহা এসে খুলে দিল দরজা। ইফতি নিহার দিকে আর আনা জিনিসগুলো এগিয়ে দিল।
নিহা এক প্রকার অবাক হয়েই তার হাত থেকে এইসব নিয়ে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিল। ইফতি কিছু বলল না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ইফতি কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসতেই নিহা বলে উঠল, আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না। ঠিক আছে। এই বলে ইফতি বাইরে চলে আসলো। এসে তার বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে গিয়ে গেল বাসায়। গিয়ে দেখে নিহা খুব রেগে আছে। ইফতি ফোনটা বের করতেই দেখলো নিহা অনেকবার কল দিয়েছিল। ইফতি কিছু না বলে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসলো। কিছু খেলো আর কিছু নিহার জন্য রেখে রুমে এসে সোফার উপরে শুয়ে পড়লো। এমন সময় রিয়া ফোন দিয়ে অনেক ঝাড়ি দিল। ইফতির কোনো কাণ্ডজ্ঞান নেই। তুই নতুন বউকে বাসায় একা রেখে অনেক রাত অবধি বাইরে থাকিস, তোর কোনো কেয়ার করে না, এইরকম আরও অনেক কিছু ইফতি নিশ্চুপ হয়ে সব শুনল। এইরকমভাবে তাদের জীবন চলে যাচ্ছিল। দেখতে দেখতে এইভাবে চলে গেল 14টা দিন। প্রতিদিনই একই রুটিন। সকালে ঘুম থেকে উঠে ইফতি ফ্রেশ হয়ে নিহাকে ক্যাম্পাসে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে অফিসে যায়। প্রতিদিন দুপুরে ইফতি নিহাকে কল করে, জিজ্ঞাসা করে খেয়েছে কিনা। এর জন্য প্রতিদিন নিহা ইফতিকে অপমান করে, অনেক খারাপ কথা বলে। ইফতি কাজ ফেলে দুপুরে পরে নিহাকে বাড়িতে রেখে আসে। অবশ্য 2 দিন ব্রেক করে সে অনেকগুলো থাপ্পড়ও খেয়েছে আর অনেক খারাপ কথাও শুনেছে নিহার মুখ থেকে। নিহা এই কয়েকদিন কখনোই ইফতির জন্য রান্না করে নাই। প্রতিদিন ইফতি অফিস থেকে ফেরার সময় যা নিয়ে আসতো তা কোনোদিনই নিহা নেয় নাই। তা হয়তো ডাস্টবিনে ফেলে দিয়েছে, নইলে কুকুরকে দিয়ে দিয়েছে, আর নয়তো ইফতির মুখের উপরে ছুঁড়ে মেরেছে। নিহা বিরক্ত হয়ে এখন ইফতিকে যতটা পারে অ্যাভয়েড করে চলে। ইফতি কথা বলতে চাইলে নিহা খুব একটা কথা বলে না, শুধু হুঁ হ্যাঁ না এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর ইফতি ওকে কল করলে যে কী সব কথা বলতো যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু ইফতি ওর ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে, তবুও ওকে আগের থেকে বেশি ভালোবাসে। একটুও ভালোবাসা কমেনি নিহার প্রতি ইফতির। একটা কথা আছে না, যাকে ভালোবাসা যায় তার আর দেওয়ার সকল কষ্ট নাকি সুখ মনে হয়। ইফতিরও এমনই চলতেছিল তাদের দিন। কালকে ইফতির বাবা আসবে, তাই ইফতিকে আজকে যা করার তাই করতে হবে। আজই জীবনের শেষবারের মতো নিহাকে প্রপোজ করবে, সে তার সব ব্যবস্থা আজকেই করতে হবে। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে ইফতি ফ্রেশ হলো। নিহা তো তার জন্য এই কয়দিন রান্না করে নাই, তাই ইফতির নাস্তার ব্যবস্থা তাকেই করতে হয়। প্রতিদিন মতো আজকেও সে বাইরে চলে গেল নাস্তা করার জন্য। বাইরে থেকে নাস্তা করে এসে দেখে নিহা রেডি হয়ে নাস্তা করছে। ইফতি দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। রুমে এসে ইফতিও রেডি হলো অফিসে যাওয়ার জন্য। রেডি হয়ে সে বাইরে এসে বাইক বের করে হর্ন বাজালো। হর্নের শব্দ শুনে নিহা বাইরে আসলো। বাইরে এসে ইফতির বাইকের পিছনে বসলো। ইফতি নিজের হাত থেকে হেলমেটটা নিহাকে দিয়ে মাথায় পরতে বলল। নিহা ইফতির থেকে নিয়ে বলতে লাগলো, আমি কেন এটা পরবো? কোনো কারণ ছাড়াই পড়েন, এটা পড়তে আপনার কোনো অসুবিধা হবে না। আমি শুধু শুধু এটা পরবো না, আমার হেলমেট পরতে ভালো লাগে না। আপনার ভালো লাগুক আর নাই বা লাগুক, এতে আমার কি? আপনাকে পড়তে বলছি, পড়েন। আমাকে আদেশ করার তুই কে? ও হ্যাঁ, আমি তো কেউ হই না, কিছু হওয়া লাগবে না, তাও এটা পড়তে হবে। আমি পারবো না, তুই চল, আমার দেরি হয়ে যাচ্ছে। দয়া করে এটা পড়ে নেন, আমি বাইক স্টার্ট করছি। এটা কেন পড়তে বলছিস আমাকে? আমি তো দেখি এটা সব সময় যে বাইক চালায় সে পড়ে, তাহলে তুই না পড়ে আমাকে পড়তে বলছিস কেন? এমনি পড়তে বলতেছি, কোনো কারণ নাই। কারণটা বললেই আমি পড়বো? ঠিক আছে শুনেন তাইলে। আসলে আমার তো ব্রেক করে নিষেধ, আর আমিও আস্তে আস্তে চালাই না, তাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারি। অ্যাক্সিডেন্ট করলে আমার জন্য কারো কিছু হবে না, আমার শুধু একজনই আছে, আর সে হলো আমার আপু। আর আমি চাই না আমার জন্য আপনার কিছু হোক। আমার জন্য আপনার কিছু হলে আম্মু আর আব্বুকে যে আমাকে কি করবে তা আমি নিজেই জানি না। আর আমি মরে গেলে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু আপনি মরে গেলে আমি বাঁচতে পারবো না। এই জন্যই আপনাকে হেলমেট পরতে বলছি। নিহা এক প্রকার অবাক হয়ে হেলমেটটা পরে নিল। তারপর ইফতি যেতে শুরু করলো। 30 মিনিটের মধ্যেই ইফতি নিহাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে অফিসের জন্য চলে গেল। নিহা নিজের কক্ষে গিয়ে বসে ভাবতে লাগলো ইফতির বলা কথাগুলো। ভাবতে ভাবতে নিজেই হাসি দিয়ে উঠল। এরপর নিহা নিজেকে বলছে, আমি ইফতিকে নিয়ে এত ভাবছি কেন? ওকে আমি সহ্য করতে পারি না, ওকে ভালোবাসা তো অনেক দূরের কথা, দেখতেও পারি না, তাহলে ওকে নিয়ে ভাবছি কেন? তাহলে কি আমি ইফতির প্রেমে? না, কখনোই না, কোনো দিনও না। আমি ইফতিকে ভালোবাসি না, ওকে আমি ঘৃণা করি। ওর জন্য আজকে
আমার এই অবস্থা। নিহা নানা কথা ভাবতেছে আর অন্যদিকে ইফতি প্ল্যান করছে আজকে কিভাবে কি করা যায়। সব কিছু প্ল্যান করা হয়ে গেলে ইফতি জানে কি হতে যাচ্ছে, তাও চেষ্টা করছে যদি তার ভাবনা মিথ্যে হয়। এদিকে ইফতি তাড়াতাড়ি কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে 1টা বেজে গেছে খেয়ালই করেনি। একটার অ্যালার্ম শুনে ফোনটা হাতে নিয়ে নিহার নাম্বারে ডায়াল করলো। রিং হবার একটু পর কলটা নিহা ধরলো। হ্যালো, কি করো? কি করে তুই জানিস না? আর তোকে না বারণ করছে আমাকে কল করতে, তাও কেন করিস? তোর কি লজ্জা নাই? কেন কল করি সেটা আপনি কোনোদিনও বুঝবেন না। আপনার সেই ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। আর হ্যাঁ, আমি বেহায়া, নিজের বউয়ের কাছে কল দেওয়ায় যদি বেহায়ের মতো হই তবে আজকের পর আর কল দিব না। শুধু কল করি কী জন্য জানেন? আপনার একটু কণ্ঠ শোনার জন্য আর একটু কেয়ার করার জন্য যে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন কি না। ব্যাস, যাই হোক, খাবারটা খেয়ে নিয়েন, এই জন্যই কল করছিলাম। এই বলে কলটা কেটে দিল ইফতি। আর ভাবতে লাগলো যে তাকে চায় না তাকে নিয়ে সে কেন পড়ে আছে। সে তো একজন ছেলে মানুষ, তারও তো একটা মন আছে। সে কেন ওর জন্য এত কষ্ট পাচ্ছে? খালি কি নিহার সাথে ইফতি কিছু করেছে? নিহা কি ইফতির সাথে কিছু করেনি? আজকেই শেষ ওকে ডিস্টার্ব করা। যদি আমার প্রপোজাল ও গ্রহণ করে তো এমন থাকবে, নইলে আমিও আর ওকে কোনো সময় ডিস্টার্ব করব না। ওর মতো ও থাকবে আর আমার মতো আমি থাকবো। এইসব ভাবতে ভাবতেই ইফতি অফিস থেকে বের হয়ে গেল। অন্যদিকে নিহা অবাক হচ্ছে, বসে বসে ক্লাস করাতে ভালো লাগছে না। নিজেরই মনকেই প্রশ্ন করলো। ইফতি তো ঠিকই বলছে, বউকে কল করলে কি কেউ বেহা হয় নাকি? আর আমি তো এখন ওর সম্পদ, ওর যা ইচ্ছা করতে পারে। ও হ্যাঁ, আমি ওকে অধিকার দেইনি, সেজন্য হয়তো কিছু করছে না। কি করব এখন? এই সব ভাবা বাদ দিয়ে নিহা নিজের কাজে মন দিল, কারণ তার একটু কাজ বাকি ছিল। ইফতি ম্যানেজার সাহেবকে সব বলে দিয়ে আসলো যে আজকে সে আর অফিসে আসবে না। ইফতি বাইক নিয়ে ক্যাম্পাসের সামনে এসে দেখে নিহা তার জন্য অপেক্ষা করতেছে। সে গিয়ে বাইক থামাতেই এসে পিছনে বসলো। ইফতি নিহার দিকে হেলমেট এগিয়ে দিল। নিহা একটু হেসে হেলমেটটা নিয়ে আর ইফতি বাইক নিয়ে বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে এসে ইফতি নিহাকে নামিয়ে দিয়ে সোজা বাজারে গিয়ে অনেক বাজার করলো। বাজার করে নিহাদের বাড়ির দিকে চলে গেল। নিহাদের বাড়িতে গিয়ে নক করতেই নিহার আম্মু মানে ইফতির শাশুড়ি এসে দরজা খুলে দিল আর অবাক হয়ে তাকিয়ে থাকলো। ইফতি গিয়ে সালাম করলো আর বলতে লাগলো, কেমন আছেন মা? হ্যাঁ, আমার আর থাকা রে বাবা, বুড়ো হয়ে গেছি, এখন কি আর ভালো থাকা যায়? তাও বাবা ভালোই আছি। নিহাকে নিয়ে আসলে না কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনার মেয়েও ভালো আছে। নিহা ওর কাজে অনেক ব্যস্ত আছে, তাই আসলো না। এইগুলা ভিতরে নিয়ে যান। নিহার আম্মু ইফতিকে নিহার রুমে নিয়ে গিয়ে বসতে দিল আর ফ্রেশ হতে বলল। ইফতি ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে নিহার আম্মু তার জন্য নাস্তা নিয়ে বসে আছে। ইফতি হালকা কিছু নাস্তা করলো। নাস্তা করে নিহার রুমটাকে ভালো করে দেখতে দেখতে একটা ডায়েরি পেল, যেটাতে শুধু নিহার বাবা সম্পর্কে লেখা। ইফতি বুঝলো নিহা কেন ছেলে মানুষকে সহ্য করতে পারে না। আরও পেল নিহা কি কি পছন্দ করে, কোন রং প্রিয়, ইত্যাদি ইত্যাদি। এইসব দেখতে দেখতে কখন শুয়ে ঘুমিয়ে গেছে তার নিজেরই মনে নেই। নিহার আম্মুর ডাক শুনে ইফতির ঘুম ভেঙে গেল। ইফতি ফ্রেশ হতে বলে নিহার আম্মু নিচে চলে গেল। ইফতি ফ্রেশ হয়ে নিচে আসতেই অবাক, কারণ টেবিল ভরা অনেক পিঠা, পায়েস আরও অনেক কিছু। ইফতি হালকা কিছু খেয়ে বের হলো বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় বাজারে গিয়ে অনেকগুলো লাল গোলাপ কিনলো। এছাড়া প্রতিদিনের মতো আইসক্রিমও নিয়ে গেল, যাতে নিহা বুঝতে না পারে তাকে ইফতি আজ প্রপোজ করবে। ইফতি আজকে যা হবে মেনে নেওয়ার জন্য তৈরি ছিল। হ্যাঁ, বললে ভালো, আর না বললে কি করবে তাও ভেবেই নিয়েছিল। এক কথায় দুইভাবেই প্ল্যান করে রেখেছিল। আর আজকে মনকে বুঝিয়ে এসেছিল যে আজকে কোনো মতেই কান্না করা যাবে না। আজকে সে হাসি মুখে কথা বলবে। ইফতি বুদ্ধি করে অন্য একটা ব্যাগে বেশি গোলাপ ফুল নিল আর এমনভাবে প্যাকিং করলো যাতে নিহা কিছুই বুঝতে না পারে। এরপর ইফতি ওর জন্য একটা ডায়মন্ডের রিং নিল। যদি হ্যাঁ বলে তো ওকে পরিয়ে দিবে। এইসব নিয়ে বাইকে উঠল গন্তব্য নিজের জীবনের কঠিন এক সিদ্ধান্তের। অন্যদিকে নিহা আজকে যাই করতে বসেছে তাতেই শুধু ইফতির কথা ভাবছে। মনে হচ্ছে যেন ইফতি নিহার বুকের মধ্যে বসে আছে। নিহা আজকে ইফতির জন্য কি ভেবে যে রান্না করেছে, কি ভেবে যে রান্না করলো তা নিহা নিজেই জানে না। নিহা আজকে ভেবে রেখেছে আজকে সে ইফতিকে খেতে বলবে, কিন্তু হঠাৎই নিহা নিজেকে বলতে লাগলো,
আমি কেন ইফতিকে নিয়ে এত ভাবছি? না না, আমাকে ইফতিকে নিয়ে ভাবলে চলবে না। আমি ওকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবও না। এরই মধ্যে ইফতি বাড়িতে চলে আসলো। এসে বাইক রেখে দরজার সামনে গিয়ে নক করলো। তার হার্টবিট ধীরে ধীরে বাড়তে লাগলো। নিহা এসে দরজাটা খুলে দিল। ইফতি হাসি মুখেই নিহার দিকে কিছু চকলেট আর কয়েকটা গোলাপ ফুল বাড়িয়ে দিল। নিহাও তার থেকে চকলেট আর ফুল নিল, কিন্তু চকলেট আর ফুল নিয়ে একটা হারামি মার্কা হাসি দিয়ে ফুলগুলো বাইরে ছুঁড়ে ফেলে দিল, আর চকলেটগুলো পাশের একটা কুকুর শুয়েছিল কুকুরের সামনে ফেলে দিল। ইফতি আর কিছু বলল না, কোনো রিয়্যাক্টও করলো না, কারণ সে জানতো নিহা এমনই করবে। তাই মনে মনে একটা হাসি দিল সে। এরপর ইফতি একটু ধাক্কা দিয়ে রুমের ভিতরে চলে আসলো, যাতে এই ধাক্কা নিহা বুঝতে পারে ইফতি ওর উপরে রাগ করেছে। এরপর ইফতি উপরে চলে আসলো। এসে ফ্রেশ হয়ে সোফার উপরে বসে ভাবতে লাগলো কিভাবে বলবে সে, শুরুই বা করবে কিভাবে। অবশেষে একটা প্ল্যান করলো। ইফতি জানে নিহা তার প্রপোজাল গ্রহণ করবে না, তবুও চেষ্টা করছে যাতে নিহা কোনোদিন তাকে দোষ না দিতে পারে। কিন্তু ইফতি নিহাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আগে যদিও প্রতিশোধ নিয়ে ভাবতো, কিন্তু এখন আর ভাবে না, কারণ ইফতি এখন নিহাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ইফতি জানে না প্রপোজাল গ্রহণ না করলে সে কি করবে, তবে হ্যাঁ, আজকে নিহা তাকে ফিরিয়ে দিলে নিহা আর কখনো তাকে পাবে না, এটা ঠিক করেই নিয়েছে ইফতি। তার সাথে যেমন ব্যবহার করেছে ইফতি, এর চাইতে অনেক বেশি খারাপ ব্যবহার করবে নিহার সাথে। আজকে নিজের মনের সব কথা বলবে ইফতি। এসব ভাবতে ভাবতে কখন যে নিহা ওর সামনে চলে এসছে খেয়ালই করেনি ইফতি। নিহা বসে বলল, ওই তুই এত কি ভাবতেছিস? তোকে সে কখন থেকে ডাকতেছি। না কিছু না, আজকে আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনার কি সময় হবে আমার সাথে কথা বলার? হ্যাঁ হবে, বল কি কথা বলবি। আপনি খেয়ে আসেন, তারপর না হয় বলি। না, তুই এখনই বল কি বলবি। না, এখন কোনোভাবেই বলতে পারবো না। খাবার খেয়ে আসেন, তখন বলি। এত ন্যাকামি করা বাদ দিয়ে বলে ফেল কি বলবি। প্লিজ, আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি খেয়ে আসেন তারপর বলি। ঠিক আছে, তুই আয়, আজ একসাথে ডিনার করি। ইফতি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে অনেকটা অবাক হয়ে নিজেকে নিজের গায়ে চিমটি কেটে পরীক্ষা করলো সে যে স্বপ্ন দেখছে কিনা। না, সে স্বপ্ন দেখছে না, বাস্তবিক। কারণ তার ব্যথা লাগছিল, মনে মনে একটু খুশিও হলো। ইফতি এই ভেবে যে নিহা তাকে নিয়ে ভাবে, হয়তো ওর মনে ইফতির জন্য একটু জায়গা হয়েছে। সে তখন একটু হেসে নিহাকে বলল, না, আমি ডিনার করে আসছি আপনার বাড়ি থেকে। মানে বুঝলাম না। মানে হলো, আমি আমার শ্বশুর বাড়ি থেকে সন্ধ্যার নাস্তা আর ডিনার করে আসছি। তুই আমার বাড়িতে কেন গিয়েছিলি তাই বল। আমার শ্বশুর বাড়ি আমি যখন ইচ্ছা যেতে পারি। না, পারিস না। তোর ইচ্ছে হলেই তুই যেতে পারিস না। কেন গিয়েছিলি তাই বল। কেন আবার গিয়েছিলাম? আপনার আম্মু মানে আমার শাশুড়িকে দেখতে গিয়েছিলাম, আর তাকে সেই কবে বাজার করে দিয়ে আসছি, তাই খবরও নিয়ে আসলাম, আর কিছু বাজারও করে দিয়ে আসলাম। নিহা এবার একটু খুশি হয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আমাকে নিয়ে গেলেই পারতি। একটু মন খারাপ করে নিহা বলল। ইফতি অবাক হয়ে বলল, আপনি তো আমার সাথে বের হতে চান না, তাই আর আপনাকে ডাকি নাই। যান, খেয়ে আসেন। আপনার আম্মু আমাকে যা খাওয়াইছে তাতে আমার আর এক সপ্তাহ খাওয়া লাগবে না। নিহা একটু হেসে ঠিক আছে যাচ্ছি বলে ডিনার করতে চলে গেল। ইফতি ভাবতে লাগলো কিভাবে কি করা যায়, আর এদিকে নিহা ভাবতেছে, ইফতি কেন আমার আম্মুর এত খেয়াল রাখে? আমাকে হয়তো ভালোবাসে, তাই হয়তো আমার আম্মুর খেয়াল রাখে। আমি কেন ওকে নিয়ে এত ভাবছি? তাহলে কি আমি তাকে ভালোবাসি? না, আমি ইফতিকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবও না। নিহা খাবার খেয়ে চলে আসলো। এসে বলতে শুরু করলো, বল কি বলবি। ইফতি বেশ খানিকক্ষণ দম নিল। এরপর পাশে থাকা অনেকগুলো গোলাপ ফুল নিহার হাতে দিয়ে ইফতি হাঁটু গেড়ে বসে ডায়মন্ডের রিংটা নিহার দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, জানি না আমার কি হয়েছে, তবে তুমি আমার ভাবনায় সারাক্ষণ থাকো। তুমি ছাড়া নিজেকে অনেক একা মনে হয়। তোমাকে না দেখতে পেলে আমার বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, আমার মধ্যে অস্থিরতা কাজ করে। তারপর তোমার একটু কথা শুনলে জানি না কেন আমার এত শান্তি লাগে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমায় একটাবার দেখলে আমার কাছে 1000 বছরের কষ্টগুলো আমি হাসি মুখে মেনে নিতে রাজি। তবে পৃথিবীর সবচেয়ে বড় সত্যি যে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, তেমন আমার কাছে এটার পরে সবচেয়ে বড় সত্য, আমি তোমাকে ভালোবাসি। সবচেয়ে শেষের কথা, আপনি কি আমাকে
আপনি থেকে তুমি বলার অধিকার দিবেন? এরপর নিহা যা করলো তা ইফতি আগেই জানতো যে নিহা এটাই করবে। নিহা একটু অবাক হলো, হয়তো নিহা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিহা ইফতির হাত থেকে যেই ফুলগুলো নিয়েছিল সেই ফুলগুলো নিহা নিচে ফেলে দিল। ফেলে দিয়ে নিহা নিজের পা দিয়ে পিষতে লাগলো। এরপর নিহা ইফতিকে কয়েকটা ঠাস ঠাস করে চড় মারল। ইফতিকে মারছে কিংবা তার প্রপোজাল নিহা গ্রহণ করেনি তাতে ইফতির একটুও খারাপ লাগেনি, কিন্তু পায়ের নিচে ফুলগুলো পিষে ফেললে তাই ইফতির অনেক কষ্ট হতে লাগলো। ইফতির চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ইফতির প্ল্যান এটা কোনোভাবেই ছিল না। ইফতি কি তাইলে এতটাই খারাপ যে তার ফুলগুলো নেওয়া যায় না? এমন সময় নিহা বলে উঠল, তুই কি ভেবেছিস তোর জন্য একটু রান্না করছি বলে তোকে ভালোবাসতে শুরু করছি, আর তুই আমার মাকে একটু সেবা করার নাটক করবি আর আমি সব ভুলে গিয়ে তোর প্রপোজাল গ্রহণ করে নিব? না, তা কখনোই সম্ভব না। তুই আমার কাগজে কলমের স্বামী মাত্র। ইফতি এই কথা শুনে একটু শব্দ করেই হাসলো। ইফতির হাসি দেখে নিহা অবাকই হলো। একটু কারণ কেউ প্রপোজ অ্যাকসেপ্ট না করলে হয়তো কেউ এইভাবে হাসে না, কিন্তু ইফতি তো সবার মতো না। ইফতির মতো। ইফতি হাসি থামিয়ে যে রিংটা কিনেছিল নিহার জন্য সেটা ছুঁড়ে ফেলে দিল বেডের দিকে। কোথায় গেল সেটা কারোরই চোখে পড়ল না। ইফতি রিংটা ফেলে দিয়ে বলতে লাগলো, শুনেন মিস নিহা, আপনি আমার প্রপোজাল আজকে গ্রহণ না করে অনেক বড় একটা ভুল করলেন। কারণ আজকে ছিল আমার জীবনে আপনাকে শেষবারের মতো প্রপোজ করা। আজকের পর আপনি আমাকে আর কোনো দিন পাবেন না। আজকের পর যদি আপনি আমাকে পেতেও চান তো আর পাবেন না, আমাকে কোনো দিন পাবেন না। আর ভালোবাসতে হলে একটা সুন্দর মন লাগে, একটা হৃদয় লাগে, যা আপনার নেই আর কোনো দিন হবে না। যদিও হয় কখনো, সেদিন দেখবেন কষ্ট জিনিসটা কি, কষ্ট কাকে বলে। আর হ্যাঁ, আমি লুচ্চা। যদি কারো ফ্যামিলির আমার জন্য সমস্যার মধ্যে পড়তে হয় আর আমাকে যদি একটা নাটক করে সেই সমস্যার সমাধান করতে হয়, তাহলে আমি অপরাধী। যদি ইচ্ছা না থাকা সত্ত্বেও ভুলক্রমে ঘুমের ঘোরে কারো শরীরে স্পর্শ লেগে যায়, তাহলে আমি লুচ্চা। যদি কোনো অপরাধ না করেও গণপিটুনি খেতে হয়, তাহলে আমি লুচ্চা। যদি অসুস্থ শরীর নিয়ে কাউকে সাহায্য করতে যাওয়া লুচ্চামি হয়, তো আমি লুচ্চা। আর আজ থেকে আপনি মুক্ত, আর আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে এই মিথ্যা বাঁধন থেকে মুক্ত করে দিব। আর আপনাকে এই কয়দিন ডিস্টার্ব করার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না। একটানা কথাগুলো বলে ইফতির দম নেয়, চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। নিহা শয়তানি একটা হাসি দিয়ে বলল, আমি চাইলে তো তোকে পাবো, আমি কোনোদিনও তো চাইবই না। চাইবেন কি চাইবেন না সেটা সময় বলে দিবে। ইফতি চোখের পানি মুছতে মুছতে বলল। নিহা খানিকটা হেসে বলল, হ্যাঁ দেখা যাবে। আর মুক্ত করে দিবি মানে? বুঝলাম না। মুক্ত করে দিব মানে আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব, যত শীঘ্রই পারি। ভাববেন না এতদিন দোষী ছিলাম, আরেকবার না হয় হয়ে যাব। ইফতির এই কথা শুনে নিহা চুপ হয়ে গেছে, কারণ কোনো মেয়ে ডিভোর্স শব্দটা শুনতে পারে না, সেই রকম নিহাও পারে না। ইফতি মনে মনে হাসলো আর বলতে লাগলো, আমি দেখাবো তোমাকে কষ্ট কাকে বলে, আর ভালোবাসার মানুষ অবহেলা করলে কেমন লাগে তাও বোঝাবো। এসব ভাবতে ভাবতে ছাদে চলে গেল ইফতি। ছাদে গিয়ে ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে এক কোণায় বসে পড়ল। খুব কান্না পাচ্ছিল তার, তাই মনে ভরে কান্না করলো। কখন ঘুমিয়ে পড়েছিল ছাদে সেটা নিজেও জানে না। সকালে সূর্যের আলোয় চোখে লাগার কারণে ঘুম ভেঙে গেল তার। চোখ খুলে বুঝলো সে ছাদেই ছিল সারা রাত। তখন রাতে ঘটে যাওয়া সব কথা মনে পড়তে লাগলো একে একে। একটু মিথ্যা হাসি দিয়ে বাইরে চলে আসলো ইফতি। নিচে নেমে সোজা সে তার রুমে চলে গেল। গিয়ে যা দেখলো তা ইফতি বিশ্বাসই করতে পারছিল না। নিহা খাটের নিচে বসে খাটের উপর মাথা দিয়ে শুয়ে আছে। ইফতি দেখেই বুঝলো রাতে খাবার খায়নি। আর আজ থেকে না খেলেও ইফতির কিছু যায় আসে না, কারণ ইফতি আর আজ থেকে নিয়াকে ভালোবাসবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভুলে গিয়ে ডিভোর্সটা দিয়েই দিবে, তাতে নিহাতেও খুশি হবে। ইফতি নিজের মনকে নানাভাবে বোঝালো, তবুও থামতে পারল না। সব কিছুর পর ছেলেদের ভালোবাসা তাই বলে উঠল, এই যে মিস, আপনার ঘুম কি ভাঙবে না আজকে?
ইফতি এই বলে নিহাকে ডাক দিল। ইফতির ডাক শুনে নিহা লাফিয়ে উঠল। নিহার চোখ খুলতেই ইফতি দেখলো নিহার চোখ লাল হয়ে গেছে, হয়তো সারা রাত তার মতোই কেঁদেছে। কিন্তু নিহা কাঁদলে আর ইফতির কিছু আসে যাবে না। ইফতি ওকে ডাক দিয়েই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হতে গেল। রেডি হয়ে এসে ইফতি বাইরে কিছু খেতে গেল। বাসার পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট থাকায় বেশি দূরে যেতে হলো না তাকে। সামান্য কিছু খেয়ে রুমে আসলো। এরই মধ্যে নিয়া ইফতিকে বলতে লাগলো, খাবারটা খেয়ে নাও। না ধন্যবাদ, আমার জন্য কাউকে কষ্ট করে রান্না করতে হবে না। আশিক ভাইয়া কিছুটা অসুস্থ থাকায় ভয়েস দিতে পারেননি, তাই সম্পূর্ণ গল্পটি আপলোড দেওয়া সম্ভব হয়নি। অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই যতটুকু ছিল ততটুকু আপলোড দিলাম। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ গল্পটি আপলোড দেওয়ার চেষ্টা করব। গল্প দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত।